পারবে। বিন্দু শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে দাঁড়ালো আয়নার সামনে। কিছুতেই ঠিক করে পড়তে পারছে না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ। বিন্দু বিরক্তি নিয়ে দরজাটা খুলতেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। দরজার পাশে জাইমা বেগম দাঁড়িয়ে আছে। বিন্দু মাকে দেখে ফ্রিজ হয়ে গেছে। ওর মা তো ওর সাথে ঠিক করে কথাও বলে না, কিন্তু আজ ওর ঘরে হঠাৎ কেন এসেছে এটাই ভেবে কুল পাচ্ছে না বিন্দু। আমাকে দে, আমি পরিয়ে দিচ্ছি। বিন্দু মায়ের কথা শুনে বেশ অবাক হলো। তার চেয়েও বেশি অবাক হলো মায়ের মুখে তুই সম্বোধন শুনে। জাইমা বেগম বিন্দুকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিচ্ছে। ঠিক আগের মতো বিন্দুর চোখে পানি ছলছল করছে, কিন্তু এখনো মায়ের উপর একটা চাপ ও অভিমান কাজ করছে। আয়নার সামনে গিয়ে বস, আমি সাজিয়ে দিচ্ছি। আমি পারবো। তুই কি পারবি না? পারবি তা কি জানতে চেয়েছি আমি? তার আগে জাইমা বেগমের সাথে নিয়ে আসা মলমটা হাতে নিয়ে বিন্দুর কাছে এসে বলল, আগে হাতটা দেখি, এতখানি কি করে পুড়লো? ও কিছু না, ঠিক আছে আমি। হ্যাঁ, তা তো দেখেছি। এবার জাইমা বেগম জোর করে বিন্দুর হাতে মলমটা লাগিয়ে দিল। তুমি এসব কেন করছো? মাকে কেন প্রশ্ন করছিস? আমার মেয়ে হাত পুড়ে গেছে, আমি মলম লাগিয়ে দিতে পারি? কাল অব্দি তো আমার মুখে মা ডাক শুনতেও ঘৃণা হতো তোমার, আর আজ? জাইমা বেগম চোখ তুলে মেয়ের দিকে তাকালেন। চোখের পানি টলমল করছে। নিজের মধ্যে অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছে, এটা স্পষ্ট। জাইমা বেগম এবার বিন্দুর মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, খুব রেগে যাচ্ছিস মায়ের ওপর, তাই না? হয়তো ঘৃণাও হচ্ছে। আমার ওপর রেগে থাকাটা স্বাভাবিক। আমি মা হয়েও যে অন্যায়টা দিনের পর দিন করেছি, সেটা যাতে কোনো ক্ষমা মা কখনো না করে। আমার তো মরে যাওয়া উচিত। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি। জানিস, তোর বাবার সাথে আমার প্রেমের বিয়ে হয়েছিল। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে আমাদের। একে অপরকে ভালোবেসেছিলাম। তোর দাদুর মতে বিরুদ্ধে গিয়ে তোর বাবাকে আমি বিয়ে করেছিলাম। তোর মামার বাড়ির লোকেরাও বেশ ক্ষেপেছিল। আমি তাদের একমাত্র বোন। তারা কিছুতেই মেনে নেয়নি, বিশেষ করে তোর নানা ভাই। আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর মূলত আমার বয়স অনেক কম ছিল। তারপরও তোর বাবাও ব্যবসায় যোগ দেয়নি তখন। সব মিলিয়ে সবাই একটু রাগ হয়ে থাকলেও এই বাড়ি থেকে আমি অনেক ভালোবেসে পেয়েছিলাম। তোর দাদু দিদার মতো মাথার ওপর বটবৃক্ষ ছিল। ভাইজান আর ভাবির স্নেহ পেয়েছি। আঞ্জুর মতো ননদ হিসাবে একজন ভালো বন্ধু পেয়েছি। আর সঙ্গে তো তোর বাবার ভালোবাসা ছিলই। আর বাকি সব সুখটুকু আমার কোল জুড়ে এলো যখন তুই পৃথিবীতে এলি। জীবনে এতটা সুখ কুড়িয়েছি যে হঠাৎ করে এত বড় ধাক্কাটা সহ্য করতে পারিনি। তোর বাবার এইভাবে মৃত্যুতে আমার ভেতরটা একদম শেষ হয়ে গেছিল। এতটাই ছন্নছাড়া হয়ে গেছিলাম যে এটাই ভুলতে পারছিলাম না আমার একটা মেয়ে আছে। যে মেয়েটাকে সবচেয়ে কঠিন সময়ে আমার সামলানোর কথা ছিল, সে মেয়েটাকে প্রতিনিয়ত দূরে ঠেলে দিয়েছি, খারাপ ব্যবহার করেছি, কতটা বাজে বাজে কথা বলেছি তোকে। কখনো কি একটা মা তার মেয়েকে সব বলে? আমার মতো মায়ের কি সত্যিই বেঁচে থাকার অধিকার আছে বল? এই বলে জাইমা বেগম আবারও ফুপিয়ে ওঠে। বিন্দুর চোখেও পানি। জাইমা বেগম নিজেকে সামলে আবারও বলে, আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না, ওপরে গিয়ে তোর বাবাকে কি করে মুখ দেখাবো। তোর বাবার পৃথিবী জুড়ে যে তুই ছিলি, খুব আদুরে মেয়ে ছিলি তুই। আর তোকে আমি এতটা কষ্ট দিয়েছি, সবাই আমাকে ক্ষমা করে দিলেও তিনি হয়তো আমাকে ক্ষমা করবে না। আমি আজ তোর কাছে ক্ষমা চাইবো না, কারণ আজ আমার সেই মুখ নেই। তবে তোর কাছে আজ একটা অনুরোধ নিয়ে এসেছি, প্লিজ রাখবি তো? তুমি এভাবে কেন বলছো মা? আর ক্ষমার প্রশ্নই বা কেন আসছে? আমি কিছুই মনে রাখিনি মা। তুমি আগের মতো স্বাভাবিক হয়ে গেছো, আমার জন্য এইটুকুই যথেষ্ট। জাইমা বেগম এক পলকে মেয়ের দিকে তাকিয়ে আছে। কি দিয়ে বানানো এই মেয়ে? এত কিছু পরও বলছে আমি কষ্ট পাইনি, কিছু মনে রাখিনি, এতটা কষ্ট দিয়েছি, এরপরও আমার কথাটাই ভাবছে। জাইমা বেগমের অনুশোচনা আরও তীব্র হলো। অনুতপ্ত ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। সে কী করে এতটা নিচু মনের হতে পেরেছিল? নিজের সোনার টুকরো মেয়েটাকে কী করে এতটা কষ্ট দিয়েছিল? ভাবতেই বুকটা হু হু করে উঠেছে। জাইমা বেগম আর কিছু না ভেবে মেঘে বুকে জড়িয়ে নিল। মা মেয়ে দুজনেই কাঁদছে। জাইমা বেগম
অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মেয়েকে। বাহির থেকে এই দৃশ্য দেখে তৃপ্তির একটা শ্বাস ফেলল শিশির। মা মেয়ের মিলনে সবচাইতে বেশি স্বস্তি যেন শিশির পেয়েছে। তাই তো দিনের পর দিন জাইমা বেগমকে এতটা বুঝিয়েছে শিশির। বাস্তবতাটা চোখের সামনে তুলে ধরেছে। শিশির একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জাইমা বেগম মেয়েকে ছেড়ে এবার চোখটা মুছে বিন্দুর উদ্দেশ্যে আবারও বলে, আমার একটা কথা রাখবি মা? হ্যাঁ বলো না। শিশিরকে বিয়েটা করতে রাজি হয়ে যা না মা। দেখ, বিন্দু শিশিরকে ভালোবাসি বলেই কিন্তু কথাটা বলছি। একমাত্র শিশিরই পারবে তোকে ভালো রাখতে। আমি জানি না তুই ভালো আছিস, কিন্তু তবুও জীবনে সুখ শান্তি প্রয়োজন আছে। শিশির একমাত্র ব্যক্তি যে তোকে নিঃস্বার্থ ভালোবাসে। তোর প্রতি ওর কেয়ার ভালোবাসা স্পষ্ট বোঝা যায়। ওর শুধু একটাই উদ্দেশ্য, তোকে হ্যাপি রাখা, তোকে হাসি খুশিপূর্ণ একটা লাইফ দেওয়া। আমি জানি না তুই কেন রাজি হচ্ছিস না, বা কেন ওর ওপর এতটা রেগে আছিস, কিন্তু এতটা জানিস ভাব, তবুও ও হাল ছাড়ছে না। বিন্দু নিশ্চুপ হয়ে বসে আছে। ওর কিছু বলার নেই। সন্ধ্যার পরপরই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই অনেক হইচই করছে, আনন্দ করছে, নাচ গানে মেতে আছে কাজিনরা। এরই মাঝে শিশির এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেঘবতীর দিকে। কলাপাতা রঙের কাতান শাড়ির সঙ্গে ফুলের গহনা আর হালকা মেকআপে ফুরফুরির চেয়ে কম লাগছে না বিন্দুকে। কোমর ছাড়িয়ে চুলগুলো আজ ছেড়ে রেখেছে। শিশিরের তো আজ এক মারাত্মক নেশা ধরে যাচ্ছে। হঠাৎ করে বিন্দুর চোখ পড়ল শিশিরের দিকে। শিশিরের ঘোর লাগা দৃষ্টি তোলপাড় করে দিচ্ছে বিন্দুর মনটা। শিশিরকেও আজ মারাত্মক রকমের সুন্দর লাগছে। হলুদ রঙের পাঞ্জাবিতে এক সুঠাম দেহে সুদর্শন পুরুষ। এরই মাঝে বিন্দুর চোখ পড়ল আশেপাশে থাকা কিছু মেয়ের উপর। শিশিরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এক একজন তো চোখ দিয়ে গিলে খাচ্ছে শিশিরকে। বিন্দু যেন গাটা রিডি করে উঠছে রাগে। কটমট করতে করতে ঋতুর কাছে গিয়ে বলল, এই ঋতু, ওই মেয়েগুলো কারা কারা? কেন চিনতে পারছিস না? আমাদের কিছু ক্লাসমেট আছে, আর বাকিরা হয়তো ওদের বোন হবে। কেন বলতো? আর কি হয়েছে তোর? রাগী মুখ, চোখ লাল রেখেছিস কেন? কিছু না, মেয়েগুলো এক নম্বরে বেহায়া। জীবনে মনে হয় ছেলে মানুষ দেখেনি। বিন্দু রাগে ফুঁসছে। এরই মাঝে ঋতু বিন্দুর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। মেয়েগুলো কার দিকে তাকিয়ে আছে আজ আবার? এই বলে ভালো করে মেয়েগুলোর দিকে তাকিয়ে ওদের দৃষ্টি অনুযায়ী সামনে তাকাতেই ঋতু হা হয়ে গেল। তার মানে মেয়েগুলো শিশির ভাইয়াকে দেখে এরকম ঢং করছে, আর বিন্দু এই জন্যই রাগে ফুঁসছে। এইবার বোধগম্য হলো ঋতুর। ঋতু মুখে দুষ্ট মেরে হাসি দিয়ে বিন্দুকে উদ্দেশ্য করে বলল, পোড়া পোড়া গন্ধ আসছে না বনু? আশেপাশে কি যেন খুব জ্বলছে আর পুড়ছে। বর্ষাও ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। তাই ঋতুকে উদ্দেশ্য করে বলল, কি পড়ছে? আমি তো গন্ধ পাচ্ছি না। আচ্ছা যান, রান্নাঘরে কি গ্যাস অফ করা? আরে আপি, এটা কোনো রান্না বান্নার পোড়া গন্ধ না। তাহলে? এক মিনিট। আচ্ছা জান, বাই এনি চান্স ডু ইউ জেলাস? মানে কি? জান কেন জেলাস হতে যাবে? আরে দেখছো না, মৌমাছিগুলো ফুলে বসে মধু খাওয়ার চেষ্টা করছে। কি? ওই যে দেখো, মেয়েগুলো শিশির ভাইয়াকে দেখে কেমন করছে, চোখ দিয়ে গিলে খাবে মনে হচ্ছে। আর দুই একজন তো কথা বলারও চেষ্টা করেছে, আর এই কারণে আমাদের বিন্দু রানী রাগে ফুঁসছে। ও আচ্ছা। দুজনেই মুখ টিপে হাসছে। এদিকে বিন্দু দুজনের দিকে একটা রাগে লুক দিয়ে সেখান থেকে চলে যায়। বর্ষা আর ঋতু বিন্দুর কানটি উচ্চস্বরে হেসে ফেলে। কুয়াশা ঢাকায় রাত গভীর হয়েছে অনেকক্ষণ হলো। চারিপাশে শীতের আমেজ। হলুদের অনুষ্ঠান সুন্দর করে শেষ হলো। সবাই ভীষণ ক্লান্ত। সব কাজ শেষ করে বিন্দুও নিজের ঘরে এসেছে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন বিছানায় গায়ে দিবে। বিন্দু নিজের ঘরে আসতেই অন্ধকার দেখে যেই না লাইট অন করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন কোমর পেঁচিয়ে ধরে পেছন থেকে দু বাহুতে আটকে নিল বিন্দুকে। বিন্দু কিছু বুঝে ওঠার আগেই পেটে ঠান্ডা কিছু অনুভব করলো। তখনই হঠাৎ কানের কাছে কেউ স্লো ভয়েসে বলল, ভালোবাসার চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি শিহরণ হয় মনে, বুঝে নিও আমি আছি তোমার রন্ধ্রে রন্ধ্রে, শুধু আমারই বিচরণ।
শিশিরে আবেগ মাখানো কথাগুলো সত্যি শিহরণ বয়ে দিচ্ছে বিন্দুর মনকে। এক অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হচ্ছে বিন্দু। লজ্জা অস্বস্তিতে মর্মর অবস্থা বিন্দুর। শিশিরের স্পর্শ আরো গাঢ় হতে ছিটকে দূরে সরে গেল বিন্দু। কাপা কাপা গলায় বলে উঠল, আপ- আপনি এখানে কি করছেন? শিশির এবার আরো কাছে এগিয়ে এলো। বিন্দু পেছাচ্ছে, শিশিরে এগিয়ে আসাটাও থামছে না। এক পর্যায়ে বিন্দু দেয়ালের সাথে আটকে যায়। শিশিরও দুই হাত বিন্দুর দুই পাশে রাখে। বিন্দু যেন একদম জমে গেছে। তখন এমন রাগী লুক নিয়ে আমাকে ভস্য কেন করে দিচ্ছিলি সোনা? কি করেছি আমি? এবার শিশির বিন্দুর গালের সাথে নিজের গাল স্পর্শ করলো। দুজনের গালে কাঁচা হলুদ মৃদু আলোতে চকচক করছে। কি হলো? চুপ করে আছো কেন বলো? আর এটা আমার বউয়ের ঘর, আমি যখন তখন আসবো, তুমি বারণ করার কি? বিন্দুর হার্টবিট তীব্র হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শিশিরের মুখ থেকে তুমি সম্বোধন, সাথে শিশিরের এমন স্পর্শ পাগল করে দিচ্ছে বিন্দুকে। কি কি করছেন এসব? যান এখান থেকে। এখনো তো কিছুই করিনি, এতেই এত কাঁপাকাঁপি। না জানি বাসর ঘরে কি। শিশির কিছু বলার আগেই বিন্দু শিশিরের মুখটা চেপে ধরে। কি আজে বাজে কথা বলছেন এসব? লজ্জা শরম কি সব উবে গেছে আপনার? নির্লজ্জ কোথাকার। আমি লজ্জা কেন পাবো? লজ্জা নারীর ভূষণ। ছেলেরা লজ্জা পেলে তখন তার পুরুষত্বের ওপর প্রশ্ন তোলা হয়। আর আমার বউয়ের সামনে কিসের লজ্জা? কে বউ আর কখন হলো? একটা মিষ্টি কিউট আগুন সুন্দরী আছে, যে আমার মেঘবতী, সেই তো আমার বউ। আর বাকি রইল কবে হয়েছে তাহলে শোনো। যেদিন এই মনটা দিয়ে ছুঁয়েছিলাম সেদিনই তাকে বউ বলে মেনে নিয়েছি আমি। শুধু 3 কবুলে লিখিতভাবে তাকে আমার নিজের করে নেওয়াটা বাকি আছে। বিন্দুর চোখে মুখে লজ্জার রক্তিমাভা, ঠোঁটে মৃদু লজ্জাময় হাসি। শিশির এক পলকে তাকিয়ে আছে। ঠিক তখনই আলতো করে বিন্দুর কানের পাশে চুলগুলো গুজে দিয়ে মুখটা এগিয়ে নিয়ে পড়ল, এইভাবে আমার সামনে লজ্জা পেও না সোনা। তোমার লজ্জা মাখা মুখটা দেখে নিজেকে কন্ট্রোল করতে বড্ড কষ্ট হয়। আজ 3 প্রহরে ঘুম ভেঙেছে বিন্দুর। কোমল শিশিরে টুপটাপ শব্দ কানে আসছে। আজ বিন্দুর ইচ্ছে করলো বারান্দায় গিয়ে একটু দাঁড়াতে। হিমেল কুয়াশার কারণে আশেপাশে মানুষের দিকভ্রষ্ট হচ্ছে বারবার। হঠাৎ কাল রাতের কথা মনে হতে এক ঝাঁক লজ্জা ঘিরে ধরল বিন্দুকে। কাল বিন্দু অনেক কষ্টে শিশিরকে ঠেলে ঠেলে রুম থেকে বের করেছে। কি করবে শিশির? আর কিছুক্ষণ ওইরকম বেপরোয়া আচরণ করলে নির্ঘাত লজ্জা ও অস্বস্তিতে মরে যেত বিন্দু। এত কিছু ভাবনার মাঝে হঠাৎ পেছন থেকে আলতো আলিঙ্গনে চমকালো বিন্দু। পেছনে কে আছে বুঝতে পেরে মুচকে হাসলো। বনু, এত সকাল সকাল কেন উঠেছিস? চল না, আর একটু ঘুমায়, শীত করছে অনেক। আজ আপি আর রিক ভাইয়ার বিয়ে মাথায় আছে সেটা? তাকিয়ে দেখো বাড়িতে কেমন হট্টগোল শুরু হয়ে গেছে সকাল সকালই। নিচে প্যান্ডেলের লোকেরা স্টেজ সাজাচ্ছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। উফ, বিরক্তিকর। হ্যাঁ রে ঋতু, দেখ বাগানে কত সুন্দর গোলাপ ফুটেছে। যা কয়েকটা তুলে নিয়ে আয়, আপিকে সাজানোর সময় লাগবে কাজে। আর একটু থাকি না এভাবে? যা বলছি, আমার অনেক কাজ আছে ঋতু। আর হ্যাঁ, গায়ে চাদর জড়িয়ে যা। এই বলে বিন্দু নিচে চলে গেল। মালি কাকাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে ঋতু। যে ফুলগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেগুলি তুলছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে মৃদু কাশি দিল। মূলত এটা দৃষ্টি আকর্ষণের জন্য। ঋতু পেছনে ঘুরে তাকাতেই দেখলো অভ্র দাঁড়িয়ে আছে। ঋতু অভ্রকে আচমকা এখানে দেখে বেশ অস্বস্তির মধ্যে পড়ে গেল। কারণ ঋতু জানে ও যে অভ্রকে ভালোবাসে, এটা অভ্র জেনে গেছে। কাল সারাদিন অভ্র থেকে পালিয়ে বেরিয়েছে ঋতু। একটা বারের জন্য সামনে যায়নি। ঋতু সব ভাবনার সুতো ছিঁড়ে পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক তখনই অভ্র বলে উঠল, একটু সময় হবে তোমার কাছে? আসলে আমার কিছু কথা বলার ছিল। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন। বাতাসের তীব্র হাওয়ায় ঋতুর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। ঋতুর দৃষ্টি সামনে থেকে স্থির। একটা বারের জন্য অপরের দিকে তাকাচ্ছে না। হয়তো চোখে চোখ রাখতেও অস্বস্তি হচ্ছে। আর এদিকে অভ্র ব্যস্ত ঋতুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। মেয়েটার মধ্যে আজ কোনো চঞ্চলতা নেই, কোনো বাচ্চামো স্বভাবটাও নেই। নেই মুখে লেগে থাকা সেই অমায়িক হাসিটা। কিন্তু ঋতুকে যে এরকম চুপচাপ একদমই মানায় না। আমি জানি না আমি কোথা থেকে শুরু করব।
শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই। আমি জানি না তুমি আমার মধ্যে কি দেখেছো, আমার অতীতটা জেনে, আমার মনোভাব সবটা জেনেও কেন আমার সাথে নিজের জীবনটাকে জড়াতে চাইছো? আমি তো তোমায় কিছুই দিতে পারবো না। আমার মনে যে অন্য কারো বসবাস। ভালোবাসার প্রথম মানেটা যখন বুঝেছি, তখন থেকে একজনকে ভালোবেসে এসেছি। সে আমার জীবনে নেই, সেটা আমার ব্যর্থতা, আমার ভুল। কিন্তু তাই বলে এই না যে তার জায়গাটা আমি অন্য কাউকে দিব। দেখো, তুমি খুব ভালো একটা মেয়ে। তুমি আমার চাইতে হাজারো বেটার কাউকে ডিজার্ভ করো, যে তোমাকে অনেক অনেক ভালোবাসবে, যে একান্ত তোমার নিজের হবে। আর আমি যদি আমার পরিবারের কথা ভেবে তোমায় বিয়ে করি, তাহলে তোমার সাথে বেইমানি করা হবে। কারণ আমি হয়তো তোমায় কোনো দিন স্ত্রীর অধিকার দিতে পারবো না, আর না তোমার চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারবো। আমি স্ত্রী শুধু সেদিন আর সেদিনই থাকবে। আমার কাছে ওর অনুপস্থিতিটা মেটার করে না, কারণ আমি ওকে ভালোবাসি। ওর জায়গা অন্য কারোর জন্য নয়। ঋতুর চোখে পানি টলমল করছে, তবুও সে নিজেকে যথেষ্ট সামলিয়ে সামনের দিকে দৃষ্টি রেখেই বলে উঠল, আপনি বললেন না যে আমি আপনার মধ্যে কি দেখেছি, তাহলে শুনুন। আমি আপনার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি, ভালোবাসার মানুষটিকে হারানোর যন্ত্রণা দেখেছি, জীবনে ঘুরে দাঁড়ানো দেখেছি, ভেঙে চুরমার হয়ে যাওয়া মানুষটিকে পরিবারের জন্য শক্ত হতে দেখেছি, হাজারো কষ্ট বুকে চেপে রেখে হাসতে দেখেছি, সময় অসময়ে বিপদে সবার পাশে দাঁড়াতে দেখেছি। আর আপনাকে ভালোবাসার জন্য এই কারণগুলোই যথেষ্ট। সবাই একটা কথাই ভাবছে, আর আপনিও ভাবছেন। সেটা কি? এই যে আমি শিরিন আপুর জায়গাটা নিতে চাই, আমি কখনোই এটা চাই না। আপনি যদি কখনো শিরিন আপুকে ভুলে যান, তাহলে সবচেয়ে বেশি মন ক্ষুণ্ণ আমি হব। তাহলে ভাববো আপনার ভালোবাসা তীব্র ছিল না। আমি আপনার জীবনের সাথে জড়াতে চাই ঠিকই, কিন্তু আপনার মনে যে জায়গাটা চাই, এমন মনোবাসনা বা উদ্দেশ্য আমার নেই। আমি তো আপনার পায়ে পা মিলিয়ে চলতে চাই, আপনার সুখ দুঃখ সবটা ভাগ করে নিতে চাই, আপনার ভালো থাকার একটা কারণ হতে চাই, আপনার পরিবারের একজন হতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, সারা জীবন আপনার বন্ধু হয়ে থাকতে রাজি আছি, কখনো নিজের অধিকারটা চাইবো না। এখন বলতে পারেন আমার এরকম চাওয়া পাওয়ার কারণটা কি? আসলে কারণটা অতি সাধারণ। ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে দেখবো, এটাই আমার জন্য যথেষ্ট। আর তাছাড়া আপনি তো সবসময় বলেন, সত্যিকারের ভালোবাসতে হলে ভালোবাসার মানুষটিকে স্পর্শ করার প্রয়োজন হয় না, বা পাশে পাওয়ার প্রয়োজন হয় না, সারা জীবন তার থেকে দূরে থেকেও তাকে ভালোবাসা যায়। আর আপনি তো আমার চোখের সামনে থাকবেন, আমার জন্য তো এটা অনেক বড় সৌভাগ্যের হবে। কথা শেষ করে ঋতু আর এক মুহূর্ত ছাদে দাঁড়ায়নি, পেছনে ফিরে একবারও অভ্রের দিকে তাকায়নি। হয়তো তাকালে দেখতে পেত অভ্রের বিস্ময়কর চকচকে চোখ জোড়া, যা ঋতুকে পর্যবেক্ষণ করেছে এতক্ষণ। অভ্রের কিছুতেই বিশ্বাস হচ্ছে না ঋতু ওকে এত গভীরভাবে ভালোবাসে। অভ্রের ডাউট ছিল যে ঋতুর মনের অনুভূতিগুলো হয়তো শুধু ভালোবাসায় সীমাবদ্ধ, কিন্তু আজ ঋতুর বলা কথাগুলো এবং ঋতুর চোখে ভাষা বুঝিয়ে দিয়েছে ও অভ্রকে কতটা ভালোবাসে। বাড়িতে এখনও বিয়ের আয়োজন চলছে। সন্ধ্যা থেকে শুরু হবে বিয়ে। প্রথমে রেজিস্ট্রি, তারপর ধর্মীয় মতে বিয়ে হবে দুজনের। এদিকে বিন্দু খুব মনোযোগ সহকারে কাজ করছে, মুখে নেই কোনো হাসি, চঞ্চল চোখ দুটো শান্ত হয়ে গেছে কিছুক্ষণ আগে। একটু আগেও তো খুব ফুরফুরে মেজাজে ছিল। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা শুধু বিন্দু নয়, সাথে জাইমা বেগম, রেহানা বেগম এবং আঞ্জুমান চৌধুরীর মুখেও যথেষ্ট মলিনতার ছাপ দেখা যাচ্ছে। আসলে এত সকাল সকাল খান পরিবার বাড়িতে এসে হাজির হয়েছে এবং তাদের সঙ্গে এসেছে তাদের একমাত্র মেয়ে রাইমা। রাইমার এই বাড়িতে আসাটা কারো কাছে ভালো লাগেনি। অনেকের কাছে রাগ, অনেকের কাছে ক্ষোভ দেখা দিচ্ছে। তবে বিন্দুর ভেতরটা অন্য কারণে জ্বলে পড়ে যাচ্ছে। যখন শিশিরকে রাইমার সাথে খুব স্বাভাবিক আচরণ করতেই দেখলো, তখনই মনের গভীর থেকে উদয় হওয়া সূক্ষ্ম অনুভূতিগুলো আবারও হাওয়ায় মিলিয়ে গেল। শিশির এমনভাবে রাইমার সাথে কথা বলছিল যে ওদের দুজনের মধ্যে সব আগের মতোই ঠিক আছে। কেন এসেছে আবার? এই মেয়ে নির্ঘাত আবার শিশিরের জীবনে জড়াতে চাইছে, আবার চেষ্টা করবে শিশিরকে ফাঁসানোর। ওর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমি আর একটাও দেখিনি। এত কিছু করেও তারপরও আবার এই বাড়িতে পা রাখার সাহস করেছে। আমি কিছু জানি না, আমার মাথা একদম কাজ করছে না।
আমার ছেলের উপর থেকে এই মেয়ে কবে নজর ছাড়াবে আল্লাহ জানে। এমনিতেই আমাদের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিল ওই ভূষণ, এখন আবার এই মেয়ে এসেছে। আমি বুঝতে পারছি না আঞ্জু, তোর ভাই কোন আক্কেলে ওদের দাওয়াত করতে গিয়েছিল বলতো? এই মানুষটার উপর এখন আমার রাগ হচ্ছে। আমার ছেলে মেয়ে দুটোর উপর একটার পর একটা খারাপ ছায়া পড়েই যাচ্ছে। বিন্দু নিশ্চুপ, চোখে পানি টলমল করছে। খুব চেষ্টা করছে নিজেকে সামলানোর, কিন্তু পারছে না। জামা বেগম মেয়েকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলো। সে হয়তো বুঝতে পেরেছে এই মেয়েটার মনে কি চলছে। জামা বেগম বিন্দুর থেকে দৃষ্টি সরিয়ে রেহানা বেগম ও আঞ্জুমান চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ও থামবে তোমরা? কি তখন থেকে এক কথাই বলে যাচ্ছ বলো তো? আর ভাবি, চোখ মুছো বলছি। আচ্ছা রাইমা আসুক, আর যেই আসুক না কেন, আমাদের শিশিরকে অবুঝ বাচ্চা যে ও কি ফাঁসিয়ে ফেলবে। আগের শিশির হলে হয়তো তোমাদের মতো আমিও ভয় পেতাম, কিন্তু এখন আমাদের শিশির অনেকটাই বদলে গেছে, বুঝদার হয়েছে। সবচেয়ে বড় কথা, ও তো এখন একজনের সাথে কমিটেড। আর বাকি রইল ভাইজানের কথা। ভাইজানের কি দোষ বলো তো? ভাইজানের সাথে তার বিজনেসের সাথে জড়িয়ে আছে মিস্টার খান। এখন ওনাকে দাওয়াত না দিলে খারাপ দেখায়, তাই দাওয়াত দিয়েছে। তোমরা দয়া করে মাথা থেকে সব ঝেড়ে ফেলো তো। বিন্দু সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকেনি, পা বাড়ায় নিজের ঘরের উদ্দেশ্যে। বিন্দু ওর রুমে ঢুকতেই ওর রুমের বিছানায় রাইমাকে বসে থাকতে দেখেই ভ্রু কুঁচকে তাকায়। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই রাইমা বলে ওঠে, হাই বিন্দু, কেমন আছো? তোমাকে যে আবার দেখবো ভাবিনি। বিন্দু রাইমার কথা প্রথমে ধরতে না পেরে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। মানে? না, তেমন কিছু না। রাইমা কিছু বলতে যাবে, ঠিক তার আগেই ওর মোবাইলে একটা মেসেজ টোন বেজে ওঠে। রাইমা ফোনটা হাতে নিয়ে বাঁকা হাসি দেয় আর বিন্দুকে উদ্দেশ্য করে বলে, দেখেছো, তোমার ভাইটা না এক মুহূর্তের জন্য আমাকে ওর আশেপাশে না দেখলে ভয় পেয়ে যায়। আমার ভাই মানে? শিশিরের কথা বলছি। এই যে আমাকে মেসেজ করছে, বেবি তুমি কোথায়। আসলে ও আমাকে নিয়ে অনেক পজিটিভ, একটু চোখের আড়াল হলে পাগল হয়ে যায়। বিন্দু এবার একটা তপ্ত শ্বাস ফেলে বলল, আমার জানা মতে তোমাদের ব্রেকআপ আরো 4 বছর আগেই হয়ে গেছে, এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে। শুনেছি তোমাকে অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন উনি। তা আমার মনে হয় না শিশির ভাইয়ার রুচি এতটা খারাপ হয়ে গেছে যে অন্যের ব্যবহার করা জিনিস সে পছন্দ করবে। রাইমা রক্তচক্ষুরে বিন্দুর দিকে তাকায়। হেই ইউ, কি বললে তুমি? আর কি বললে আমাদের ব্রেকআপ? এই বলে রাইমা উচ্চস্বরে হেসে ফেল। বিন্দু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। রাইমা হাসি থামিয়ে ফোনের কিছু ছবি বের করে বিন্দুর সামনে তুলে ধরলো। ছবিগুলো দেখে বিন্দুর শীতা দিয়ে স্রোত বয়ে গেল, থমকে গেল দুনিয়াটা। ছবিটাতে শিশির এবং রাইমা সাদা চাদরে মোড়ানো অনেক ঘনিষ্ঠ অবস্থায় একসাথে বিছানায় রয়েছে। নিশ্চয়ই আর কিছু বলার প্রয়োজন নেই। আচ্ছা তুমি বলো তো, শিশিরের বিহেভ দেখে মনে হয়েছে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ? আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে। আচ্ছা, এ বাড়িতে এসে শুনলাম তোমার আর শিশিরের বিয়ের কথা নাকি চলছে। আমি বুঝি না, শিশিরের এখনো এই দয়া দাক্ষিণ্য করার অভ্যাসটা গেল না। কি করবে বলো? নিজেদের বাড়ির মেয়ে এত বড় একটা স্ক্যান্ডেলের পর ধর্ষিতার তকমা লাগার পর কোথায় বা ঠাঁই পাবে? আশেপাশের মানুষ বাজে কথা বলে এই পরিবার নিয়ে। পরিবারের সম্মান বাঁচাতে এই পরোপকারে নেমে পড়েছে। তাই বলি এইটা না, শিশির তোমাকে ভালোবাসে। ভালোবাসার হলে তো 5 বছর আগে আর ছুঁড়ে ফেলতো না। যাই হোক, আমি এখন যাই, শিশির ওয়েট করছে। বেস্ট অফ লাক। এই বলে সেখান থেকে চলে যায় রাইমা। বিন্দু যেন কথা বলতেই ভুলে গেছে। ভেতরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কান্নাগুলো সব দলা পাকিয়ে রয়েছে। বিন্দু এক পাও এগোতে পারেনি, ধপ করে সেখানেই বসে পড়ল। চোখে নামলো অজস্র বর্ষণের ধারা, ঠোঁট জোড়া কাঁপছে। বিড়বিড় করে একাই বলতে লাগলো, আই হেট ইউ। আমি কখনো আপনাকে ক্ষমা করবো না, কখনো না।
দুপুরবেলা ছাদে সবাই হই হুল্লোড়ে মেতে উঠেছে। উদ্দেশ্য মূলত রিক আর বর্ষার সাথে রং খেলা, ছেলে মেয়েদের সাদা জামা ও পাঞ্জাবিতে আবিরের ছড়াছড়ি। রিক, ঋতু, বর্ষা, অভ্র, শিশির সবাই উপস্থিত সেখানে। শুধু বিন্দুকে দেখা যাচ্ছে না। এদিকে শিশিরে দু চোখ এদিক ওদিকে খুঁজে বেড়াচ্ছে এই কাঙ্ক্ষিত মানুষটিকে। এই ঋতু, জান কই? দেখছি না তো ওকে। ও নিচে মিষ্টিকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কিন্তু এখনো তো এলো না। এদিকে আমরা সবাই মজা করছি, আর ও রুমে বসে একা কি করছে? আজ সকাল থেকে জানের মুখটা ভার হয়ে আছে। হ্যাঁ রে শিশির, রাইমার আশাতে জান আপসেট নয় তো? আমি শিওর ওই ডাইনের জন্য আমার বোনটার মন খারাপ। ইচ্ছে তো করছিল চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দেই। আপু, আপনি অর্ডার দিলেই কাজটা করতে পারি আমি। সাথে আমিও সাহায্য করব। এই একটা কাজ করলে কেমন হয়? পেছনের ঝিলটা থেকে 2-3 বার চুবিয়ে নি পেটনিটাকে। এই তোরা থামবি? শুরু হয়ে গেল আবার আবল তাবল কথা। শিশির ভ্রু কুচকালো, কিছু একটা ভাবলো। ঠিক তখনই ঋতু বলে উঠল, আচ্ছা, আমি জানকে নিয়ে আসছি। হেই বলে ঋতু নিচে চলে যায়। বিন্দুকে নিয়ে প্রায় 5 মিনিট পর উপরে আসে। এক প্রকার টেনে নিয়ে এসেছে বিন্দুকে। শিশির ভাইয়া, এই নাও নিয়ে এসেছি তোমার জানকে। আসতেই চাইছিল না, ঘরের এক কোণে চুপ করে বসেছিল। ঋতুর কথা শেষ হতেই রিক বিন্দুর কাছে গেল। মাথায় হাত রেখে আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে বনু, মন খারাপ? বিন্দু মাথা নিচু করে রাখা অবস্থায় আস্তে করে মাথা নাড়ালো। এবার বর্ষা বিন্দুর কাছে গিয়ে বর্ষা বলল, জান প্লিজ আগের মতো চুপচাপ হয়ে যাস না। তোকে একদম চুপচাপ শান্ত মানায় না। কালে তো আমরা সবাই কত এনজয় করলাম, আর আজ তুই মন খারাপ করে বসে আছিস। কই না তো আপি, আমি একদম ঠিক আছি। বিন্দু মৃদু হাসলো। শিশিরের দিকে একটা বারের জন্য তাকায়নি। এদিকে শিশিরকে বিন্দুর এই চুপ থাকাটা নতুন ঝড়ের আভাস দিচ্ছে। হঠাৎ করে ঋতু কোথা থেকে এসে বিন্দুর গালে রং লাগায়। মেতে উঠলো আবার সবাই আনন্দ করতে। শিশির এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে। তখন পেছন থেকে অভ্র এসে বলল, কি রে, কি ভাবছিস? কোন কারণে মহারানী আমার উপর রেগে আছে? এমনটা মনে হওয়ার কারণ? সকাল থেকেই দেখছি দূরে দূরে থাকছে। একটা বারের জন্য সামনে আসেনি। আর ছাদে এসেছে পর থেকেই একবারের জন্য আমার দিকে তাকায়নি, মুখটা মলিন। আমার মনে হয় রাইমার আশাটা বিন্দু ভালো চোখে দেখেনি। আর তুই বা ওই মেয়েকে কেন অ্যালাউ করতে গেলি এই বাড়িতে? তাও আবার এত স্বাভাবিক আচরণ করেছিস ওই মেয়ের সাথে। তোর কি মনে হয় রাইমার সাথে হেসে হেসে কথা বলতে আমার খুব ভালো লাগছে? আরে আমার ওর উপস্থিতিটাও সহ্য হচ্ছে না। তাহলে? অভ্র, তুই জানিস আমি কোনো কিছু না ভেবে করি না। দেখ, রাইমার সাথে ভূষণের একটা লিঙ্ক আছে। আর আমি 100% শিওর মিনিস্টার জালালের সাথেও একটা লিঙ্ক আছে। রাইমার সাথে ভালো ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে ওকে ওভার কনফিডেন্ট করে দেয়া। আর তোরা খুব ভালো করেই জানিস কালপ্রিট ওভার কনফিডেন্ট হয়ে নিশ্চয়ই কোনো ভুল করে। আর সেই দিনটার অপেক্ষায় আছি আমি। আচ্ছা, বুঝলাম। তাহলে বিন্দু রানীকে সবটা খুলে বল, ও মনে হয় ভুল বুঝছে। আমি কি জানতাম নাকি মহারানী রেগে বোম হয়ে থাকবে? তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ও যতই বলুক আমাকে ঘৃণা করে, কিন্তু ওর হাব ভাবে বোঝা যায় না। এই যে আমার ধারের কাছে কোনো মেয়েকে দেখলেই রাগে ফুঁসতে থাকে, কিন্তু আমি কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। অভ্র ঠোঁট টিপে হাসলো। শেষে মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই লাজুক ভঙ্গিতে ঠোঁটে হাসি রেখে মাথা চুলকালো। হয়েছে, এখন যা কথা বল ওর সাথে। শিশির হাসিচোখ মাথা নাড়িয়ে দু হাতে রং নিয়ে এগিয়ে গেল বিন্দুর দিকে। পেছন থেকে গালে এবং গলায় রং ছোঁয়ালেও আলতোভাবে। বিন্দু চমকে সঙ্গে সঙ্গে পেছনে তাকায়। মনে পড়ে যায় রাইমা এবং শিশিরকে একসাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এদিকে আজ শিশিরের মুখের হাসিটা আজ খুব করে পোড়াচ্ছে বিন্দুকে। শিশির এগিয়ে গিয়ে বিন্দুর কপালে ঠোঁট ছোঁয়ায়। এতে বিন্দুর ক্ষোভ, রাগ, অভিমান আর বেশি বেড়ে যায়, যার ফলে আচমকা শিশিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শিশির এমন কিছু হবে আজ করতে না পেরে ব্যালেন্স হারিয়ে 2 কদম পিছিয়ে চলে যায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিন্দুর চোখ লাল হয়ে আছে, চোখে পানি টলমল করছে। আপনাকে আর কতবার বলবো আমার থেকে দূরে থাকতে? এই সামান্য কথাটা বুঝতে পারেন না আপনি? আপনি বুঝতে পারেন না আমি আপনাকে ঘৃণা করি? আপনি যখন আমায় স্পর্শ করেন আমার শরীর ঘিন ঘিন করে। কেন আসেন আপনি আমার কাছে? কয়জন লাগে আপনার? বলুন কয়জন লাগে?
বিন্দুর চিৎকারে সবার দৃষ্টি ওর দিকে। শিশু অবাক হয়ে তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিন্দুর কথাগুলো কানে আসতেই বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করছে শিশির। জান, বিহেভ ইউর সেলফ। এভাবে কেন কথা বলছিস শিশিরের সাথে? আর কিভাবে বলবো ভাইয়া, এতদিন ধরে খুব ভদ্রভাবে কথা বলছিলাম আমি, কিন্তু সেটা তো আপনি ডিজার্ভ করেন না। আপনাকে বলেছি না আমার থেকে 10 হাত দূরে থাকতে, আমার কাছে আসতে মানা করেছি না? রেহাই কেন দিচ্ছেন না আমায়? প্লিজ মুক্তি চাই আমার। আপনার এই বেড়াজাল আমার সহ্য হয় না। দেখুন আমি সব সহ্য করতে পারি, কিন্তু কারোর দয়া সহ্য করতে পারি না আমি। আমি মানছি আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি অসহায়, তাই বলে এই না আমি আপনার সহানুভূতি নিয়ে চলবো। আর আপনার কয়জনের প্রয়োজন হয়? হ্যাঁ, এক নারীতে হয় না আপনার? কি মনে করেন আপনি আমাকে? বলুন কি মনে করেন? কিসের এত জোর আপনার আমার উপর? কি কি হই আমি? রক্ষিতা বানিয়ে রেখে? ব্যাস, বিন্দু আর কিছুই বলতে পারে না। তার আগে শিশির বিন্দুর গালে সজোরে চর বসায়। বিন্দুর তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে মাটিতে পড়ে। শিশিরের চোখ দিয়ে আগুন ঝরছে, রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। শিশির আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বিন্দুকে টেনে দাঁড় করায়। দুবাহু চেপে ধরে চিৎকার করে বলে, রক্ষিতা মানে কি তুই জানিস? কদিন গিয়েছিস আমার বিছানায়? বল, কদিন গিয়েছিস? আমি কি আজ অবধি কখনো তোর সাথে অসভ্যতামি করেছি, বাজে বিহেভ করেছি? কি করেছি বল, যার জন্য এত লেম কথা বলছিস? আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে একটুও বাজছে না মুখে? আমি খোলা বইয়ের মতো নিজেকে তোর সামনে তুলে ধরেছি, তবুও তোর বিশ্বাস হচ্ছে না? মুক্তি চাইতো তাই না? দিলাম মুক্তি। শিশির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। বিন্দুকে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আড়াল থেকে কেউ এসব দেখে বাঁকা হাসলো। হঠাৎ এসে একটা নাম্বারে ফোন লাগালো। কাজ হয়ে গেছে, তুমি যেভাবে বলেছিলে সেটাই করেছি। এখন দুজনের মাঝে এতটা দূরত্ব সৃষ্টি হয়েছে যে চাইলেও সহজে আগের মতন দুজন এক হতে পারবে না। তুমি বরং ফাইনাল কাজটা করে ফেলার প্রিপারেশন নাও। যা করার আজ রাতেই করতে হবে। এবার আর বিন্দু রানীর নিস্তার নেই। এই বলে রাইমা উচ্চস্বরে হাসতে লাগে। ওপাশে ব্যক্তি কি বলেছে তা শোনা যায়নি। এদিকে বাবার কবরের পাশে চিৎকার করে কাঁদছে বিন্দু। না, আজ নিজেকে শান্ত করার চেষ্টা করছে, আর না মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করছে। সে জানে আজ সে শিশিরকে অনেক অনেক কষ্ট দিয়েছে, কিন্তু কি করবে বিন্দু? বিন্দু চায় না আর দুর্বল হতে। তবে শিশিরের উপর অনেক ক্ষোভ আর অভিমান জন্মেছে আজ। বিন্দু ভেবেছিল শিশির হয়তো বলবে রাইমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, রাইমার দেখানো ছবিগুলো মিথ্যে, সবটা ক্লিয়ার করবে আজ। কিন্তু তা একদমই হয়নি। তাহলে কি রাইমার কথাগুলো আর ছবিগুলো সব সত্যি? বিন্দুর সামনে এসে কেউ দাঁড়ায়। বিন্দু কোনো রকম নিজেকে সামনে থেকে তাকায়। অভ্র দাঁড়িয়ে আছে, সঙ্গে ঋতু। তবে আজ অভ্রের মুখে কোনো মলিনতা ও নম্রতাও নেই, আছে অজস্র রাগ। এটা তুমি কি করলে বিন্দু? তুমি জানো শিশির আজ কতটা কষ্ট পেয়েছে? এত নোংরা জঘন্য কথাগুলো তুমি ওকে কি করে বলতে পারলে? আচ্ছা ও কি দোষ করেছে বলো তো? বিন্দু এখনো মাথা নিচু করে কাঁদছে। ঋতু এবার বিন্দুর পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, জান, ভাইয়া তোকে কতটা ভালোবাসে। এটা জানার পরও তুই কি করে এই ব্লান্ডারটা করলি? দেখ, আমি মানছি তুই ভাইয়াকে প্রথম থেকে ভালোবাসতি, কিন্তু ভাইয়া তোকে কখনো ওই চোখে দেখেনি। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। ভাইয়া ভুল করেছে, তোকে ভুল বুঝেছে, কিন্তু ভাইয়া যেদিন চলে যাবে সেদিন ভাইয়ার চোখে মুখে দেখেছিলাম অজস্র কষ্টের ছাপ। আর সেদিন একটা জিনিস সবাই লক্ষ্য করেছে, সবার থেকে দূরে যাওয়া ভাইয়ার কষ্ট নয়, ভাইয়ার কষ্ট ছিল তোকে এই অবস্থায় রেখে যাওয়া, তোর থেকে দূরে যাওয়া। আমরা তখন এসব পাত্তা না দিলেও এখন বুঝতে পারি। ভাইয়ার আসার পর থেকে দেখছি তোর প্রতি পজিটিভনেস, কেয়ারিং, তোকে হারানোর ভয় সবটা দেখেছি আমরা। আচ্ছা, তুই কি একটা কথা জানিস? তোকে যে অনেক দিন যাবৎ কিছু মানুষ ফলো করছিল। ঋতুর কথায় বিন্দুর টনক নড়ল। বিন্দুর তো সবসময় মনে হতো যে ওকে কেউ ফলো করে, তবে এখন সেটা মনে হয় না। বিন্দু জিজ্ঞেস দৃষ্টিতে ঋতুর দিকে তাকায়। হ্যাঁ, কিছু লোক তোকে ফলো করতো, তারা কে বা কারা আমি তা ঠিক বলতে পারবো না। আমি তো শিশির ভাইয়া আর রিক ভাইয়ার কথাও শুনেছিলাম। তুই জানিস যারা তোকে ফলো করতো শিশির ভাইয়া তাদের শাস্তি দিয়েছে। এরপর থেকে 24 ঘন্টা তোর পেছনে ভাইয়ার গার্ডরা থাকে, তোর আড়ালে তোকে সুরক্ষা দেয় তারা। ভাইয়া সব সময় তোর কথাটা এভাবে জান। আর এসব নিশ্চয়ই এমনি এমনি করে না,
সে তোকে ভালোবাসে সেজন্যই করে। আর এটা তুইও জানিস, তবু কেন এই ভুলটা করলি? আচ্ছা বিন্দু, তুমি কি কোনো কারণে রাইমার জন্য এরকম করলে? আমি শিওর রাইমা শিশিরের সাথে সখ্যাতা দেখে তুমি এমনটা করলে। আপনার কি মনে হয় ডক্টর বাবু, আমি ওদের একসাথে কথা বলতে দেখে এইসব বলছি? আরে আমি তো ওদের একসাথে এত কাছাকাছি দেখেও বিশ্বাস করিনি প্রথমে, কিন্তু নিজের কানে যা শুনেছি তা কি করে অবিশ্বাস করি? মানে? মিনু রাইমার বলা সব কথাগুলিই বলল। শিশির আর রাইমার ছবির কথাটাও বলল অভ্র আর ঋতুকে। দুজনেই অবাক। একটা ছবি দেখে তুমি এসব ভেবে নিলে? আরে আজকাল এগুলা এডিট করা যায়, এগুলা বানানো যায়। তুমি একটা বুদ্ধিমতী মেয়ে হয়েও কি করে এরকম ভুল করলে বলো তো? আপনার কি মনে হয় আমি এডিট সম্পর্কে কিছুই জানি না? আমি ছবিগুলো একদম বিশ্বাস করিনি, আর সেই জন্য রাইমার বলা কথাগুলো সব বলতে ওনার ঘরে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে শুনি উনি রাইমাকে বলছে। বিন্দু এটুকু বলে আবারও ফুপিয়ে ওঠে। আসলে বিন্দু সকালে শিশিরের ঘরে যেতে রাইমা শিশিরকে একসাথে দেখে। রাইমা শিশিরকে জড়িয়ে ধরেছিল, আর শিশির বলছিল, তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমি তো তোমার ছিলাম, তোমারই আছি। আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর বাকি রইল জানের কথা। জানোই তো আমার কাছে আমার ফ্যামিলি কি। আমি তাদের কথা কিছুতেই ফেলতে পারবো না। আমি ওকে না বিয়ে করলে ওকে আর কেউ বিয়ে করবে না। সারা জীবন সবাই ওকে বাঁকা চোখেই দেখে যাবে। তাই সবাই চায় আমি ওকে বিয়ে করি। এজন্যই আমার আর ওর বিয়ের কথাটা চলছে। তুমি খুব ভালো করেই জানো আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই, আর আসতে পারবে না। বিন্দু এসব কিছু শিশিরের মুখ থেকে শুনে থমকে গিয়েছিল। ও দুনিয়াটা নিমিষেই ওলটপালট হয়ে গিয়েছে। ও বুঝতে পারেনি শিশির এইভাবে ওকে করুণা করছে। এদিকে বিন্দুর মুখ থেকে অভ্র আর ঋতু সবটা শুনে হতবাক হয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। অভ্র সত্যিটা জানে শিশির যে রাইমার সাথে অভিনয় করছিল ওর বিশ্বাস অর্জন করার জন্য। সেটা অভ্র আগে থেকেই জানে, কিন্তু এটা বিন্দুকে কি করে বোঝাবে? বিন্দু রানী, আমরা নিজের চোখে সবসময় যা দেখি, যা শুনি, তা কিন্তু অনেক সময় ভুল হয়। তুমি হয়তো বা দেখেছো, যা শুনেছ তার মধ্যে অন্য কোনো সত্যতা আছে। একটু সবুর করো, দেখবে সব তোমার সামনে পরিষ্কার হয়ে গেছে। আপনি কিসের কথা বলছেন ডক্টর বাবু? আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, তুমি অন্তত শিশিরকে ভুল বোঝো না। ও যা করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বিন্দু অবাক হয়ে অভ্রের দিকে তাকায়। সত্যিই কি সে শিশিরকে ভুল বুঝছে? যদি কোনো কারণ থেকেই থাকে তাহলে আমার থেকে কেন এত লুকোচুরি? সেটা সময় হলেই হয়তো সবটা সামনে আসবে। যাই হোক, বাড়ি চলো। সবাই চিন্তা করছে তোমার জন্য। এবার বাড়ি গিয়েও সবাইকে বুঝিয়ে বলতে হবে। যাও, গাড়িতে গিয়ে বসো। বিন্দু গাড়ির দিকে এগিয়ে যায়। অভ্র পেছন পেছন যায়। হঠাৎ অভ্র খেয়াল করে সাথে ঋতু নেই। আশেপাশে তাকাতেই দেখে ঋতু শিরিনের কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করছে। অভ্র অবাক হয়ে তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু মোনাজাত শেষ করে অভ্রের দিকে এগিয়ে এসে বলে, যান, গাড়িতে গিয়ে বসেন, চলেন। ঋতু, জি। সারা জীবন থাকবে আমার পাশে, আমার বউ হয়ে। ঋতু অভ্রের কথা শুনে চমকে তাকায় অভ্রের দিকে। সঙ্গে সঙ্গে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে চোখ দিয়ে। আমি জানি না তোমাকে কতটা ভালো রাখতে পারবো, আদৌ ভালো রাখতে পারবো কিনা, তোমাকে সুখী করতে পারবো কিনা জানি না। তবে আজ স্বার্থপর হতে ইচ্ছা করছে, নিজের স্বার্থের কথা ভাবতে ইচ্ছা করছে। আর আমার স্বার্থ হচ্ছে তুমি আমার সাথে থাকলে আমি ভালো থাকবো। আমি আবার নতুন করে বাঁচতে চাই। দেবে আমার এলোমেলো জীবনটাকে গুছিয়ে। ঋতু আর এক মুহূর্ত দেরি না করে অভ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। ঋতু কাঁদছে, কিন্তু এটা তো সুখের কান্না। এদিকে দূর থেকে বিন্দু এদের কাণ্ড দেখে ঠোঁটে তৃপ্তির হাসি ফোটালো। সঙ্গে সঙ্গে শিশিরের কথা মনে পড়তে এই মুখটা আবারও মলিন হয়ে যায়। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন? মিস বকবক, এই মুখে হাসিটাই মানাই। ঋতু আর অভ্র দুজনেই মুচকি হাসলো। সন্ধ্যা হয়ে গেছে আর আত্মীয় স্বজনে গেজ করছে পুরো চৌধুরী বাড়ি। রেজিস্ট্রার ও কাজী সাহেব এসে পড়েছে। একটু পরেই বর্ষা আর রিকের বিয়ে সম্পন্ন হবে। কেউ বিয়ে বাড়ির কাজে আর কেউ সাজগোজ নিয়ে ব্যস্ত। কিন্তু বিন্দুর মনটা ছটফট করছে, বারবার শত দরজার দিকে তাকাচ্ছে। 10 থেকে 15 বার গিয়ে অভ্র আর সোহানকে জিজ্ঞেস করেছে শিশিরের কথা, কিন্তু উত্তর ছিল জানি না। সবাই শিশিরকে ফোনে ট্রাই করছে, পাচ্ছে না। বিন্দু আজ কালো রঙের শাড়ি পরেছে। শিশিরের পছন্দের রং এটি।
খোপা করা চুলে বেলি ফুল গাঁথা, হালকা সাজগোজ, এতেই যেন মায়াবী পরি লাগছে। কিন্তু যার জন্য তৈরি হয়ে এসেছে সেই তো নেই। বর্ষা রিকে রেজিস্ট্রি হয়ে গেছে। ধর্মী মতে বিয়ে হওয়ার ঠিক আগ মুহূর্তে সদর দরজা দিয়ে প্রবেশ করলো শিশির। তোমরা সবাই বসে আছো কেন? শুরু করো। তোমার জন্যই তো ওয়েট করছি। কই ছিলে? কাজ ছিল। বোনের বিয়েতে রেখে কি কাজে গেছো তুমি? হয়েছে তো, ছেলেটা তো এসে পড়েছে, এবার বিয়ে শুরু করতে বলো। বিন্দু এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশিরে পুরো ফর্মাল গেটআপে, সাদা কালো স্যুট, কালো প্যান্ট, চুলগুলো সেট করা, খুব সুন্দর লাগছে। কিন্তু ভুলেও শিশির একটা বারের জন্য বিন্দুর দিকে তাকায়নি। বিন্দু শাড়ি পরলে সবসময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো শিশির, কিন্তু আজ একটা বারের জন্য শিশির বিন্দুকে দেখছে না। শিশিরের ইগনোরেন্স খুব পোড়াচ্ছে বিন্দুকে। এবার বিন্দু আরো বেশি অনুতপ্ত হলো নিজের ব্যবহারের জন্য। বিন্দুর হঠাৎই চোখে পড়লো শিশিরের হাতের দিকে, সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতটা। বিন্দু সোহানকে ডেকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনার স্যারের হাতে কি হয়েছে? আমি তো ঠিক জানি না ভাবি, তবে আন্দাজ করতে পারছি। কি? আসলে স্যারের যখন খুব রাগ বা কষ্ট হয় তখন এইভাবে নিজের আঘাত করে, আর যা ধরুন হাত পা কেটে যায়। লন্ডনের তো একবার ঠান্ডা বরফ পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরেও শরীরে কাটাছেঁড়া ছিল অনেক জায়গায়, কিন্তু লবণাক্ত হওয়ার কাটা জায়গাগুলোতে ইনফেকশন হয়ে গিয়েছিল। বিন্দু আর বুঝতে বাকি রইল না তখন শিশিরের সাথে অমন ব্যবহার করায় শিশির নিজের হাতেরই এই অবস্থা করেছে। সব রাগ নিজের উপর ছেড়েছে। নিমিষে বিন্দুর চোখ ভরে আসে। বর্ষা রিকের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবাই বসে হাসি মজা করছে। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে বিন্দুকে বলল, রান্নার ওইখানে ওকে কেউ ডাকছে। বিন্দু ভাবলেও হয়তো রান্নার লোক হবে। কিছু জিজ্ঞেস করার জন্য বিন্দুকে খুঁজছে। বিন্দু বাসার পেছনের দিকে পা বাড়ায়। তা আমার না হওয়া ভাবি তো এখন সত্যিকারের ভাবি হয়ে গেল, আর এই জন্য আমি একটু খুশি হইনি। কেন? যেহেতু আপি আমার ভাবি হলো, তাই টিভি সিরিয়ালের টিপিক্যাল ননদের মতো অত্যাচারটা করতে পারবো না। সবাই হাসছে। তখন রিক ঋতুর কানটা টেনে ঠাট্টার স্বরে বলল, দুষ্টু তাই না? আমার বউকে অত্যাচার করবি, দেখিস তোর ননদ তোকে অত্যাচার করবে। এটা সম্ভব না, কারণ আমার জামাই তো তার বাবা মার একমাত্র সন্তান। ঋতুর কথা শুনে অভ্রের কাশি উঠে যায়। এদিকে সবাই সরু চোখে তাকিয়ে আছে ঋতুর দিকে। ঋতু সবার দিকে একবার করে তাকিয়ে সেখান থেকে দৌড়ে ভেতরে চলে যায়। ব্যাপারটা কি হলো? ওর জামাই মানে? মেইন গেটের কাছে বাগানটাতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল শিশির। ঠিক তখনই পেছন থেকে মৃদু চিৎকারের আওয়াজ শোনা গেল। শিশির ফোন রেখে আশেপাশে তাকালো, কিন্তু কিছুই দেখছে না। হঠাৎই গেটের বাইরে চোখ পড়তে আটকে উঠল। মুখোশধারী কিছু লোক জোর জবরদস্তি বিন্দুকে গাড়িতে তুলছে। শিশির কিছু সেকেন্ড হতবাক সেখানে দাঁড়িয়েছিল। তারপর শিশির জোরে দৌড় দিল গাড়িটির দিকে, কিন্তু তার আগে গাড়িটি বেরিয়ে গেছে। শিশির অনেক দূর গাড়িটার পিছনে দৌড়ে গিয়েছে, কেউ ধরতে পারেনি। গাড়ি থেকে একজন লোক একটা কাগজ তলা পাকি শিশিরের দিকে ছুঁড়ে মেরেছিল। শিশির সেই কাগজটা তুলতেই সেখানে লেখাটা দেখল, তো শিশির চৌধুরী, তোমার এখন কেমন ফিল হচ্ছে? নিয়ে তো গেলাম তোমার রানীকে। চিন্তা করো না, খুব সুন্দরভাবে আদর যত্ন করব, তারপর একটু খেলবো, তারপর আবার তোমার কাছে দিয়ে যাব। আচ্ছা, তখন তোমার রানীকে তোমার মনে ধরবো তো? কি করব বলো? অনেক দিনের ইচ্ছা ছিল তোমার হবু বউকে একটু ছুঁয়ে দেখার, তাই আজকে আর সুযোগটা হাতছাড়া করলাম না। আর চাইলেও তুমি আসতে পারো, নিজের চোখেই না হয় লাইভ টেলিকাস্ট দেখলে। চিঠিটা একটা ঠিকানা লেখা। চিঠিটা পড়তেই চোয়াল শক্ত হয়ে গেল শিশিরের। যে হাত দিয়ে আমার কলিজাটাকে স্পর্শ করেছিস, সে হাত টুকরো টুকরো করে ফেলবো আমি। বাড়ির ভেতরে এসে সোহানকে চিৎকার করে ডাকতে লাগলো শিশির। শিশিরের এরকম বিধ্বস্ত অবস্থা দেখে আটকে উঠল সবাই। কি হয়েছে বাবা, এমন করছিস কেন? স্যার, কোনো প্রবলেম হয়েছে? শিশির এবার গর্জে উঠল। সোহানের কলার চেপে ধরে চিৎকার করে বলল, কই থাকিস তোরা? এতগুলো গার্ড থাকতেও তবু এরকম কেন হলো? বাহিরের মানুষ কিভাবে ভেতরে এলো? মেইন গেটে আমি বেশি পাহারাদার রাখতে বলেছিলাম, কিন্তু মেইন গেটে কেউ ছিল না। একটা জলজ্যান্ত মানুষকে নিয়ে চলে গেল, এটা কারো চোখে পড়লো না? তোদের কেন রাখা হয়েছে? ওয়াই?
শিশিরের চিৎকারে থমথম করছে চৌধুরী বাড়ি। শিশিরের এমন বিহেভ দেখে সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। অভ্র এবার এগিয়ে এসে শিশিরের কাছ থেকে সোহানকে ছাড়ালো। কি করছিস তুই? শান্ত হো, কি হয়েছে খুলে বল। শিশির, কি হয়েছে? এমন করছো কেন? আনোয়ার সাহেব যেন সেদিন রাতের শিশিরকে দেখছে। চেহারায় হিংস্র ভাব, গলার আওয়াজ ভারী। সেদিনের মতো শিশির এবার সোফায় গিয়ে থপ করে বসে পড়ল। চোখে মুখে অজস্র হতাশা, চোখের কোণে পানি চিকচিক করছে। রেহানা বেগমের চোখ এড়ায়নি সেটা। ছেলের পাশে গিয়ে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বু, এমন কেন করছো? শিশির মায়ের দিকে তাকে করুণ কণ্ঠে বলল, ওরা জানকে নিয়ে গেছে মা, আমি আটকাতে পারিনি, আমার চোখের সামনেই। শিশির রেহানা বেগমের বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। শিশিরের মুখে বিন্দুর কথা শুনে সবাই আঁতকে উঠল। আনোয়ার সাহেব শিশিরের কাছে এসে ছেলেকে সামলে পুনরায় জিজ্ঞেস করলো, আব্বু শান্ত হও, কি হয়েছে? আমাদের জানের আর জানোই বা কোথায়? আমি লনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, হঠাৎ কোথাও থেকে মৃদু চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আশেপাশে খুঁজলাম কিন্তু কেউ ছিল না। তখনই গেটের বাইরে চোখ পড়তেই দেখি 4-5 জন লোক মিলে জানকে একটা গাড়িতে তুলছে। আমি কিছু না ভেবে গাড়িটার পিছনে ছুটলাম, কিন্তু ধরতে পারিনি। নিমেষেই চোখের আড়াল হয়ে গেল। শিশিরের মুখে পুরো বিশ্লেষণ শুনে সকলের মুখে আতঙ্কের ছাপ। জাইমা বেগম তো রীতিমতো আর্তনাদ করছে। রেহানা বেগমের পাগল প্রায় অবস্থা। আনোয়ার সাহেব বসে পড়েছেন সোফায়। ঋতু বর্ষার সবাই কাছে। সবচেয়ে বড় কথা যে সবসময় সকল কঠিন সময় স্ট্রং থাকে, সেই আজই দুর্বল হয়ে পড়েছে। শিশিরেই বা কী করবে? সবাইকেই সান্ত্বনা বা আশ্বাস দেওয়ার মতো শক্তিটুকু আজও নেই। তখন রিক আর অভ্র শিশিরের কাছে গিয়ে বলে, শিশির, আজ অবধি তুই কোনো কিছুতে কখনো ভেঙে পড়িসনি, কিন্তু আজ কেন এভাবে ভেঙে পড়ছিস? দেখ, একদম চিন্তা করবি না, আমাদের ভুল কিচ্ছু হবে না। শিশির, সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চল, বিন্দুরানীকে খুঁজতে হবে আমাদের। আর তাছাড়া আমরা তো খুব ভালো করেই জানি এই কাজটা কে বা কারা করেছে। তাহলে কেন দেরি করছি? চল। এবার বর্ষা আর ঋতু কাঁদতে কাঁদতে শিশিরের পায়ের কাছে বসলো। ভাইয়া প্লিজ, তুমি আমাদের জানকে গিয়ে নিয়ে এসো। ভাইয়া ও অন্ধকারে ভয় পায়, ও এখনো হয়তো অনেক ভয় পাচ্ছে। প্লিজ গিয়ে নিয়ে এসো। ভাইয়া, আমরা প্রমিস করছি তুমি যা বলবে তাই করব, একটুও দুষ্টুমি করব না। প্লিজ আমাদের জানকে নিয়ে আসো। ওর কিছু হয়ে গেলে। ঋতু আর কিছু বলার আগে শিশির দুজনকে জড়িয়ে ধরল। শিশির নিজেকে যথেষ্ট সামলে বলল, কিচ্ছু হবে না জানের, ওর শরীরে একটা আঁচড়ও লাগবে না। প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে দেবো, ওর কিচ্ছু হতে দিব না। আমি নিয়ে আসছি ওকে। শিশিরের কথায় সবাই খানিকটা আশ্বাস পায়। তখন শিশির, রিক, অভ্র বের হয়ে যায়। সোহান, মিনিস্টার জালালের প্রত্যেকটা ডেরার অ্যাড্রেস খুঁজে বের করো 10 মিনিটের মধ্যে। অভ্র, তুই রাইমার ফোনের লোকেশন বের কর। আর দেখ ও কোথায় আছে। আমি 100% শিওর রাইমা এটার সাথে পুরোপুরি যুক্ত। আর রিক, তুই তোর পুলিশ ফোর্স রেডি রাখ, প্রয়োজন হতে পারে। তখনই সোহান হুট করে এসে বলল, স্যার, আমাদের ইনফরমেশন অনুযায়ী মিস্টার জালালের কোনো দেওয়াত নেই। শিশির কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই ওর মনে পড়ল সেই চিঠিতে লেখা একটা অ্যাড্রেস ছিল। শিশির তড়িঘড়ি করে গাড়িতে উঠে অ্যাড্রেস অনুযায়ী যাওয়ার জন্য রওনা হলো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বিন্দুকে যে বা যারা নিয়ে গেছে তারা চিঠিতে অ্যাড্রেস কেন লিখবে? কারণ এতে করে তো আমরা খুব সহজেই ওকে পেয়ে যাব। এতে কিডন্যাপার্সদের লাভ কি? আমাদের কিছুতেই মনে হচ্ছে না যে ওদের টার্গেট বিন্দু। একদম ঠিক ধরেছিস, ওদের টার্গেট আমি। জানের ক্ষতি করে আমাকে শাস্তি দিতে চাচ্ছে। তুই কি করে এতটা শিওর হচ্ছিস যে এই কাজ মিনিস্টার জালাল করেছে? হয়তো অন্য কোনো শত্রু আছে। দেখ, আমার যত শত্রু আছে তারা ডিরেক্ট আমার ক্ষতি করার চেষ্টা করছে সব সময়। আমার কাজ, আমার প্রফেশন, সব কিছু থেকে আমার ফ্যামিলিকে আমি অনেক দূরে রেখেছি। আমাকে রেখে আমার ফ্যামিলিকে টার্গেট করার প্রশ্নই আসছে না। ইভেন আমার ফ্যামিলিকে চেনার কথাও না। তাহলে বাকি রইল একমাত্র মিনিস্টার জালাল। যেহেতু আমি ওর ছেলেকে মেরেছি, তার প্রতিশোধটাই নিচ্ছে। আর যেহেতু এসব ঘটনা জানকে ঘিরেই ছিল, এখানে ওকে গুটি হিসেবে ব্যবহার করছে। আমাকে শেষ করে তারপর জানের ক্ষতি করবে। ওদের কথার মাঝে হঠাৎ করে সোহান বলে উঠল, স্যার, রাইমান ফোনের লোকেশনের
একটা অ্যাড্রেস দেখাচ্ছে। তার মানে তো সন্দেহ ঠিকই ছিল শিশির। রাইমারের বাড়িতে আসার কারণটা জানকি ওদের হাতে তুলে দেওয়া। শিশিরের চেহারার ভাবভঙ্গি পাল্টে গেছে। হঠাৎ গর্জে উঠে বলল, আই সোয়ার, একটা কেউ আস্ত রাখবো না। কিছুক্ষণের মধ্যেই তারা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে গেল। বাড়ি থেকে দেখে মনে হচ্ছে এটা একটা বাগান বাড়ি, শহরের বাইরে জনমানবহীন একটা এলাকা। শিশির গাড়ি থেকে নেমেই তার সকল গার্ডসদের অ্যালার্ট করে দিল, বুঝিয়ে দিল সবাইকে কি করতে হবে। ঠিক তখনই ওদের সামনে এসে দাঁড়ালো সাদা পোশাকধারী কয়েকজন। আপনাদের মধ্যে শিশির চৌধুরীকে? আমি। আপনি শুধু ভিতরে যেতে পারেন, অন্য কাউকে অ্যালাউ করা যাবে না। শিশির আলতোভাবে মাথা নাড়ালো। এমন কিছু হবে এটা ও আগে থেকেই জানতো। শিশির অভ্র আর রিককে চোখের ইশারায় কিছু বুঝিয়ে ওই সাদা পোশাকধারী এই লোকগুলোর সাথে ভেতরে যায়। বাড়ির লনের সামনে অনেক গার্ডস, সেখানে পুল সাইডে গার্ডেনে মিনিস্টার জালাল বসে বসে মদ গিলছে। শিশির নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছে, কিন্তু পারছে না। আর একটা বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। তবুও নিজেকে যথেষ্ট সামলে মিনিস্টার জালালের উদ্দেশ্যে বলল, বিন্দু কোথায়? ওকে এখানে কেন নিয়ে এসেছেন? আরে শিশির চৌধুরী যে, আমি তো ভাবতেই পারিনি আপনি আমার এখানে পায়ের ধুলো দিবেন। তা কি মনে করে? দেখুন, আমি কোনো ঝামেলা চাই না। সোজাসুজি বলছি, বিন্দু কোথায়, ওকে নিয়ে আসুন। আপনার সাথে যাই হোক না কেন সেটা আমার সঙ্গে। বিন্দুর এখানে কোনো ভূমিকা নেই। তোমার দুর্বলতায় বুঝে আঘাত করে ফেলেছি শিশির। পেছন থেকে কারো কথা শুনে ঘুরে দাঁড়ায় শিশির। সামনে মানুষটিকে দেখে চমকে ওঠে। বিন্দু পরিমাণও আশা করেনি সামনের এই মানুষটিকে দেখতে পাবে। ভূষণ, তুই? ভূষণ এবার উচ্চস্বরে হেসে ফেলে। সঙ্গে থাকা রাইমাও হাসছে। কিরে, কি ভেবেছিলি মরে গেছি? তোকে শেষ না করা অবধি এত তাড়াতাড়ি মরতে পারি আমি? আর তাছাড়া তোর বিন্দুর সাথে তো কিছু করা হলো না এখনো। তবে যাই বলিস, এই 5 বছরে আরো সুন্দর হয়ে গেছে ওর চোখ, মুখ, শরীর। ভূষণ আর কিছু বলার আগেই শিশির নাক বরাবর খুশি মারল। ভূষণ খানিকটা পিছিয়ে গেল। তখনই ভূষণের সব লোক শিশিরের দিকে বন্দুক তাক করলো। ভূষণের মুখে শয়তানি হাসি। আরে থাম থাম, এত সহজে তোকে মারবো না। আরো অনেক হিসাব নিকাশ বাকি আছে। তার আগে তোরা ওর প্রাণ ভোমরাকে নিয়ে আয়। ওর চোখের সামনে ওর প্রাণ ভোমরার সাথে একটু ফুর্তি করবো আর কি। শিশিরের চোয়াল শক্ত হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। ঠিক তখনই দুইজন লোক বিন্দুকে নিয়ে এলো। বিন্দু হাত ও মুখ বাঁধা, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশিরেরও বিন্দুকে দেখে মনটা একটু হলেও শান্ত হলো। বিন্দু ছটফট করছে শিশিরের কাছে যাওয়ার জন্য। এত তারা কিসের সোনা? তুমি চাইলেও তো তোমার শিশিরের কাছে যেতে পারবে না। আচ্ছা, একটা কথা বলো তো, ওর মধ্যে এমন কি দেখেছো যে 24 ঘন্টা ওর জন্য ছটফট করে বেড়াও? আমাদের দিকেও তো একটু তাকাতে পারো। এই বলে বিন্দুকে কাছে টেনে নিল ভূষণ। বিন্দু পারছে না নিজেকে ছাড়াতে, ছটফট করে যাচ্ছে ভূষণের বাহু থেকে ছুটে যাওয়ার জন্য। আমাদের বাচ্চা, ওকে ছেড়ে দে। ওর গায়ে স্পর্শ করার চিন্তাও করবি না। সেদিন তোর যে অবস্থা করেছিলাম তার চেয়েও আজকে করুণ অবস্থা করব। ঠিক তখনই ভূষণ শিশিরের বুক বরাবর লাথি মারে, আর শিশির ছিটকে মাটিতে পড়ে যায়। তোমার প্রাণ ভোমরা আমার হাতের মুঠোয়, আর এখনো তোর তেজ কমেনি। দেখ, আমি বারবার বলছি আমার সাথে যা খুশি করার কর, আমি কিচ্ছু বলবো না। কিন্তু ওর সাথে খারাপ কিছু করার চিন্তাও করবি না। তোর শত্রুতা আমার সাথে, তাই তো? মেরে ফেল আমাকে, কিন্তু ওকে ছেড়ে দে। ভূষণ শিশিরের কোনো কথাই শুনেনি, শিশিরকে এলো পাথারেই মারছে। এদিকে বিন্দু পাগলের মতো ছটফট করছে। হঠাৎ তখনই একটা স্পাইনার এসে মিনিস্টার জালালের বুকে গিয়ে লাগে। মিনিস্টার জালালের চিৎকারে থমকে যায় সবাই। ভূষণ বাবা বলে চিৎকার করেই জালালের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিছু বলার আগেই জালালের মৃত্যু হয়। সব কিছুরই শেষ আছে। সব পাপেরই একদিন না একদিন পতন ঘটে। কি করলি তুই? এটা কি করলি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ভীষণ এই বলে চিৎকার করে শিশিরের দিকে এগিয়ে যাবে, তার আগে সেখানে এলো পাথরে স্পাইনাল বুলেট ছোড়া হয়। শিশির কোনো রকম উঠে বিন্দুকে একটু আড়ালে নিয়ে দাঁড় করায়। হাতের বাঁধন, মুখের বাঁধন সব খুলে দেয় শিশির। বিন্দু এসব থেকে ছাড়া পেতেই শিশিরকে জড়িয়ে ধরে শক্ত করে
হিচকি তুলে কাঁদছে বিন্দু। কিচ্ছু হয়নি জান, কিচ্ছু হয়নি, আমি তো আছি। শান্ত হ প্লিজ, শান্ত হ। দেখ, অভ্র আর রিকো চলে এসেছে। শিশির বিন্দুর মুখটা তুলে ধরতেই দেখে বিন্দু সেন্সলেস হয়ে গেছে। আজ 2 দিন হলেও বিন্দু বিছানায় শুয়ে আছে। বিছানা থেকে এক পাও নিচে নামাতে দেয়নি কেউ, এমনকি ওর ঘরে একাও থাকতে দেয়নি। রেহানা বেগম নিজের ঘরেই রেখেছে বিন্দুকে। কেউ না কেউ 24 ঘন্টা ওর সাথে থাকে। বিন্দু মুখটা মলিন করে বসে আছে, কারণ এই 2 দিন সবাইকে দেখলো, একটা বারের জন্য শিশিরকে দেখেনি। বিন্দু জানে শিশির এখনও রেগে আছে ওর উপর। শিশিরের কথা সবাইকেই জিজ্ঞেস করেছে, কিন্তু সবাই এক কথাই বলেছে, শিশির কাজে অনেক ব্যস্ত। বিন্দু জানে কাজ হচ্ছে একটা বাহানা মাত্র ওর থেকে দূরে থাকার। বিন্দুর মনে এক চাপ ও অভিমান তৈরি হলো। আজ দুপুরের পর অনেক বৃষ্টি হয়েছে। যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যার যার ঘরে ছিল, ঠিক ওই সুযোগে বিন্দু ছাদে গিয়ে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে। বৃষ্টির পানির সাথে অশ্রু বিসর্জনও দিয়েছে, যার কারণে রাতে অনেক জ্বর আসে। রাত 1:30 বাজে। বিন্দুর মনে হলো ওর দিকে কেউ তাকিয়ে আছে। জ্বরের কারণে মাথা ব্যথায় তাকাতে খুব কষ্ট হচ্ছে বিন্দুর। তবুও হুট করে চোখটা মেলে ধরলো। চোখটা খুলতে শিশিরকে অনেক কাছে অনুভব করলো। এদিকে বিন্দু এভাবে চোখ খোলায় শিশির ভরকে যায়, অনেকটা অস্বস্তিকর অবস্থায় পড়ে। শিশির উঠে যেতে নেবে, ঠিক তখনই বিন্দু হাত শক্ত করে চেপে ধরে। কোথায় যাচ্ছ? এমনি দেখতে এসেছিলাম জ্বর এসেছে নাকি। এমনিতেই শরীরটা ভালো না, তারপর বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল? সবাইকে টেনশনে না রাখলে হয় না, তাই না? বিন্দু এবার উঠে বসে। দুজন মুখোমুখি বসে আছে। আমি ঘুমিয়ে থাকলে বুঝি রোজ রোজ এইভাবে লুকিয়ে দেখে যাও? বিন্দু এবার আর কিছু না বলে শিশিরের বুকে ঝাঁপিয়ে পড়লো। জোরে জোরে কাঁদতে লাগলো। কিছুতেই চোখের পানি আজ বাধ মানছে না এই মানুষটার সামনে। তাও নিজেকে কিছুটা সামলে ধরা গলায় পড়ল। আম সরি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আমার কথায়। আমি সেদিন তোমার সাথে অনেক বাজে বিহেভ করেছি, আর সেই জন্য তুমি আমার উপর রেগে আছো, তাই না? আম সরি। আমি মন থেকে তোমাকে ওই দিন কষ্ট দিতে চাইনি। তুমি কষ্ট পেলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় আমার। তুমি কেন বোঝো না? অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। আসলে ওই দিন রাইমাকে দেখে। রাইমাকে দেখি কি? রাইমার সাথে একটু কথা বলেছি বলে আমার ক্যারেক্টার খারাপ হয়ে গেছে। যাকে ভালোবাসিস বলেছিস তাকে এই চিনলি জান? তোকে কে এসে কি বললো তাই বিশ্বাস করে নিলি? আচ্ছা তুই বল, আমাকে দেখে কি মনে হয় আমি প্লে বয়? 10-12টা মেয়ে নিয়ে ঘুরি, হাজার হাজার মেয়ের সাথে এক বিছানায় শুয়েছি। বিন্দু আবারও কাছে। এবার শিশিরের বুক থেকে মাথা তুলে শিশিরের দিকে তাকিয়ে বলল, আমি রাইমার বাজে কথা বিশ্বাস করিনি, সেই জন্য আমি তোমার কাছে গিয়েছিলাম এগুলো বলতে। কিন্তু সেখানে গিয়ে দেখি তুমি রাইমাকে জড়িয়ে ধরে আছো, আর ওকে বলছো তুমি ওকে ভালোবাসো, আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে চাইছো। আমি সেটাই সহ্য করতে পারিনি। ভালোবাসার মানুষটার সাথে অন্য কাউকে দেখলে বড্ড কষ্ট হয়, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সেই জন্যই আমি ওভাবে রিয়াক্ট করেছিলাম। সরি। আমি আর কখনো এমনটা করবো না, কখনো তোমায় ভুল বুঝবো না। তুমি যা বলবে তাই করব, তোমার সব কথা শুনবো আমি। তাও প্লিজ আমার উপর রেগে থেকো না, আমার অনেক কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, আমার ইচ্ছে করছে মরে যে। বিন্দু আর কিছুই বলতে পারেনি। তার আগে শিশির বিন্দুর ঠোঁট জোড়া আঁকড়ে ধরে নিজের ঠোঁট দিয়ে প্রথম ভালোবাসার স্পর্শে এভাবে শুইয়ে দেয় বিন্দুকে। কিছুক্ষণ পরেই শিশির ছেড়ে দেয় বিন্দুকে। বিন্দু খানিকটা জোরে শ্বাস নিচ্ছে, শিশিরের দিকে তাকাতেই পারছে না। আবার শিশিরের বুকে মুখ লুকায় সঙ্গে সঙ্গে। শিশির তা দেখে মুচকি হেসে বলে, এরপর থেকে আবার বাজে কথা বলে এইভাবেই পানিশমেন্ট দিব। অনেক হয়েছে, দগ্ধ আগুনে অনেক পুড়িয়েছিস আমায়, রাতের ঘুম কেড়ে নিয়েছিস আমার। এবার তোর পালা, প্রত্যেকটার হিসাব গুনে গুনে নিব। চৌধুরী বাড়ি আবারও সাজসজ্জায় মেতে উঠেছে। আজ বর্ষা রিকে রিসেপশনের সাথে বিন্দু এবং শিশিরের বিয়েটা হয়ে গেছে। সবাই বলেছিল বিয়েটা কিছুদিন পরে করতে, কিন্তু শিশির কারো কথাই শোনেনি। এক প্রকার জেদ ধরে বসেছিল। আর ছেলের এই জেদের কারণে আনোয়ার সাহেব অমত করতে পারেনি। এদিকে শিশির সবার সামনে বিয়ে নিয়ে পাগলামো করায় বিন্দুকে অনেক লজ্জায় পড়তে হয়। বিন্দু তখন ইচ্ছে করছিল শিশিরকে আচ্ছা মতো ধোলাই দিতে। সবাই হলরুমে বসে কথা বলছে। আচ্ছা, আমরা তো সব কিছু বুঝলাম, কিন্তু ভাইয়া যখন ভূষণকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল তখন ওকে কে মেরে ফেললো? ভাইয়া
তোমার কি এটা বের করতে পেরেছো? না, তবে আমরা ধারণা করছি ওর কোনো শত্রু হবে, কারণ ওর অপকর্মের তো কোনো শেষ নেই। হয়তো কেউ মেরে ফেলেছে। আচ্ছা, তবে ভালোই হয়েছে। যেই কাজটা করেছে তাকে এতগুলো থ্যাংক ইউ। আর কিস। ঋতুর কথা শুনে অভ্রের আবারও কাশি উঠে যায়। মিস বকবক, একটু বুঝে শুনিয়েও তো কথা বলা যায়, তাই না? আরে আশ্চর্য, আমি আপনাকে বললাম নাকি? আপনি কেন বিষম খেলেন? আর তাছাড়া আপনাকে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কারণ আপনি ডাক্তার হয়েও একজন ইনজেকশন দিতে ভয় পান, আর আপনি করবেন মানুষকে মার্ডার। হাউ ফানি। অভ্র ফ্যাল করে তাকিয়ে আছে ঋতুর দিকে। এদিকে সোহান, রিক আর শিশির মুখ টিপে হাসছে, কারণ ওরা জানে ভূষণের মৃত্যুটা এসকের হাতেই হয়েছে। তবে এতে সহযোগিতা করেছে রিক আর অভ্র। অভ্র ঋতুর দিকে তাকিয়ে মনে মনে বলে, নিজের হাতে ওই ভূষণের গলাটা শরীর থেকে নামিয়ে ফেললাম, আর এই মেয়ে বলছে আমি ইঞ্জেকশনকে ভয় পাই। আল্লাহ জানি আমি একে নিয়ে কীভাবে সংসার করব। শিশিরের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে বিন্দু। মূলত এটা আজ থেকে তারও ঘর। কিছুক্ষণ আগেই সবাই এসে বিন্দু আর শিশিরকে এই ঘরে দিয়ে গেছে। ঘরটা আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিন্দুর পছন্দের হলুদ গোলাপ, বেলি ফুল, কাঠগোলাপ এগুলো দিয়েই পুরো ঘরটা ডেকোরেট করা হয়েছে। বিন্দুর বুকটা ধুক ধুক করছে। অস্থিরতা, ভয়, লজ্জা একসাথে ঘিরে ধরেছে ওকে। হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে হালকা ঘাটটা কাত করলো বিন্দু। শিশির শাওয়ার নিয়েছে, উন্মুক্ত শরীর, পানির বিন্দুগুলো গাল গড়িয়ে পড়ছে। শুধু একটা ট্রাউজার পরা। বিন্দু এক পলক দেখে আর পেছনে তাকায়নি। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরল শিশির। বিন্দুর কাঁধে থুতনি রেখেছে, কানের কাছে লো ভয়েসে বলে উঠল, যত দূরেই যাই না কেন থাকবো তোর পাশে। যেমন করে শিশির বিন্দু জড়িয়ে থাকে ঘাসে। সকল কষ্ট মুছে দেব, মুখে থাকবে শুধু মিষ্টি মধুর হাসি। হৃদয় থেকে বলছি তোকে বড্ড ভালোবাসি। শিশিরের এই কথাগুলো শুনে এক ঝাঁক লজ্জা ঘিরে ধরে বিন্দুকে। বিন্দু ঘুরে শিশিরের উন্মুক্ত মুখে মুখ লুকায়। এই মেঘবতী, আজ একটু গভীরভাবে ভালোবাসতে দেবে আমায়? মন ভরে আদর করতে দেবে? আজ রাতটাকে সাক্ষী রেখে আমি তোমাতেই মিশে যেতে চাই। আমার ভালোবাসার পরশ মেখে যেতে চাই তোমার সারা অঙ্গে। আমি তোমার মাঝে বিলীন হতে চাই, তোমার নেশায় মত্ত হতে চাই, তোমার সান্নিধ্যে নিজেকে উজাড় করে দিতে চাই। অনুমতি কি আছে আমার? বিন্দু চুপ করে আছে, কিছুই বলছে না। তখনই শিশির বলে ওঠে, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। এবার বিন্দু আলতো হাতে শিশিরের বুকে একটা কিল বসায়। অসভ্য লোক কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না। না, বউয়ের কাছে সব পুরুষেরাই অসভ্য আর নির্লজ্জ, বুঝলা? ভালোবাসি প্রিয়, অনেক বেশি ভালোবাসি। আমিও যে বড্ড ভালোবাসি আমার মেঘবতীকে। এবার শিশির বিন্দুকে পাজা কোলে তুলে নেয়। বিন্দু লজ্জায় শিশিরের বুকে মুখ লুকায়, বিছানায় নিয়ে শুইয়ে দেয় বিন্দুকে। ছোটজোড়া আঁকড়ে ধরে পরম আবেশে। এবার বিন্দু সায় দিচ্ছে শিশিরকে। দুজনের প্রেমে হাবুডুবু খেতে থাকে, তলিয়ে যায় ভালোবাসার গহীনে। এভাবেই তাদের ভালোবাসা আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। স্পর্শগুলো আরও তীব্র থেকে তীব্রতর হয়, সূচনা হয় এক গভীর ভালোবাসার রজনী।